ব্যক্তির নাম আমানাতুল্লাহ খান, দিল্লির ওখলার আম আদমি পার্টির বিধায়ক। যদিও ভিডিওটা অনেকটা পুরনো, কিন্তু এই ভিডিওটা নতুন করে ভাইরাল হয়েছে। তার কারণ হচ্ছে এই আমানাতুল্লাহ খানকে নিয়ে একটা ফেক নিউজ ভাইরাল হয়ে গিয়েছে এবং সেটার পরিপ্রেক্ষিতেই এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এবং এই ব্যাপারটা বলছি। তার কারণ বাংলা নিয়েও একটা কিন্তু বড় যোগ রয়েছে এই ঘটনার। কে এই আমানাতুল্লাহ খান? প্রথমেই বললাম আম আদমি পার্টির বিধায়ক। এবং দিল্লিতে যত দাঙ্গা হয়েছে, বিশেষ করে আম আদমি পার্টি ক্ষমতায় আসার পর থেকে, শাহিনবাগ থেকে আরম্ভ করে দিল্লির দাঙ্গাগুলোর কথা মনে করুন। সেই দাঙ্গার মাস্টারমাইন্ড মনে করা হয় এই আমানাতুল্লাহ খানকে। এবং যেহেতু সেখানে মাথায় ওই অরবিন্দ কেজরিওয়ালের হাত রয়েছে, যা খুশি তাই করে গেছে এবং সেখানকার সংখ্যালঘুদের দিয়ে ভুল বুঝিয়ে দিল্লিকে সমানে উত্তপ্ত করে গেছে। এইবার আম আদমি পার্টি এবারে হেরে গেছে। তো এইসব করার জন্য এর আগেই কিন্তু আমানুল্লাহ খানের জেল হয়েছিল এবং যখন জেলে নিয়ে যাচ্ছে, এভাবে ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে যাচ্ছে, সেই ভিডিওটাই আবার নতুন করে ভাইরাল হয়েছে। বলা হচ্ছে যে এখন আবার পুলিশ তাকে এইভাবে গ্রেপ্তার করেছে। কিন্তু এখন যেটা ঘটনা ঘটেছে যে আম আদমি পার্টি হেরে গেছে, কিন্তু এই আমানাতুল্লাহ খান জিতেছে। এবং জেতার পরই যাদেরকে দিয়ে এই দাঙ্গা টাঙ্গাগুলো করতো, তারা তো তাদের স্বভাব এত তাড়াতাড়ি বদলাতে পারবে না। সেরকমই একজন পুলিশকে মারধর করতে গেছে এবং পুলিশ তার ফলে তাকে গ্রেপ্তার করতে গেছে। এবং এই আমানাতুল্লাহ খান তখন সেই পুলিশকে নিজের বাহিনী দিয়ে ঘিরে ধরে মারধর করে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। ফলে এরপর থেকেই পুলিশ তাকে খুঁজছিল এবং আমানাতুল্লাহ খান নিজের ফোনটা বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে সেখান থেকে কোনো একটা জায়গায় চলে যায়। এবং পুলিশ, দিল্লি পুলিশের বিশাল টিম, কেউ উত্তরপ্রদেশ, কেউ রাজস্থান, কেউ দিল্লি, মানে পুরো চষে বেড়াচ্ছে একে খুঁজতে হবে। এবং আমানাতুল্লাহ খান তখন বুঝতে পেরেছে যে তার কিন্তু আর কোনো বাঁচার জায়গা নেই। শেষ পর্যন্ত ও দিল্লি কোর্টের শরণাপন্ন হয় এবং একটা রক্ষা কবচ আমানাতুল্লাহ খানের এসেছে যে এখনই তাকে গ্রেপ্তার করা যাবে না, আগে পুলিশ প্রমাণ দিক যে সত্যিই সে কোনো রকম কোনো বাধা দিয়েছিল, পুলিশকে হেনস্থা করেছিল, পুলিশ আধিকারিকদের উপর অত্যাচার করেছিল, এরকম প্রমাণ দিক। তারপর আদালত সেটা বিচার করে দেখবে। কিন্তু কিন্তু তদন্তের মুখোমুখি হতে হবে। এবং সেই তদন্তের মুখোমুখি হওয়া শুরু করেছে আমানাতুল্লাহ খান। আর তখনই এই ফেক নিউজটা চলে এসেছিল যে পুলিশ এবারও তাকে গ্রেপ্তার করে নিয়েছে এবং তাকে এইভাবে ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে যাচ্ছে। কিন্তু এটা পুরনো ভিডিও। এতটা ব্যাখ্যা করলাম কেন? তার কারণ হচ্ছে যে দেখুন, অমিত শাহ যে অত্যন্ত কড়া অ্যাকশনের মুডে আছেন এবং সেই অ্যাকশনগুলো নেওয়ার জন্য যে রাজনৈতিক স্থিতাবস্থা, সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে ৮ তারিখ দিল্লিতে রেজাল্ট বেরোলো, ঐতিহাসিক জয় পেল বিজেপি। প্রায় ৩ দশক বাদে দিল্লিতে ক্ষমতায় এলো তারা। এবং ৯ তারিখেই মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সে বীরেন সিং, তাকে ডেকে পাঠালেন অমিত শাহ। এবং জাস্ট ১৫ মিনিটের একটা বৈঠক হলো, তারপরে বীরেন সিং উড়ে গেলেন আবার মণিপুর। সঙ্গে গেলেন বিজেপির সম্বিত পাত্র। গিয়েই তাকে রেজিগনেশন দিতে হলো। এবং মণিপুরে যে গন্ডগোল হচ্ছে, যেটা নিয়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বলুন বা সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধীরা বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করে, তারা কিন্তু সেই জায়গায় রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হলো। এবার দেখুন, বিজেপি আদর্শগতভাবে কিন্তু কিছুতেই রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় না। কেননা এটা তাদের একটা বড় রাজনৈতিক অস্ত্র। তারা বারবারই তুলে ধরে কংগ্রেস আমলে ঠিক কতবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে এবং বিজেপির আমলে সংখ্যাটা শূন্য। এবং কিভাবে এমার্জেন্সি করা হয়েছিল, জোর করে ক্ষমতা দখল করে নেওয়া হয়েছিল, কংগ্রেস যে কতখানি গণতন্ত্র পরিপন্থী, এইটাকে ব্যবহার করার জন্য তারা রাষ্ট্রপতি শাসনটা জারি করতে চায় না। যে কারণে বাংলা নিয়ে বাংলার মানুষ বারবার দাবি করেছে যে ভাই, বাংলায় যা সিচুয়েশন, অমিত শাহ নরেন্দ্র মোদীরা কি করছেন বাংলায়, কেন সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হচ্ছে না? ঠিক এই কারণেই কিন্তু করা হচ্ছিল না। কিন্তু মণিপুরে যে করে দেওয়া হলো, সেই জায়গা থেকে বার্তাটা পরিষ্কার যে বাংলাতেও যদি বাড়াবাড়ি হয়, আগামী দিনে বাংলাতেও কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা বা ৩৫৬ না হোক, অ্যাটলিস্ট ৩৫৫ জারি করে ভোট করা, সেই পথে কিন্তু হাঁটতে পারে। এর পাশাপাশি আমানাতুল্লাহ খান সংখ্যালঘু একজন বিধায়ক, যে এবারেও জিতেছে, আম আদমি পার্টি চেয়ে কিন্তু জিতেছে। এবং তার পিছনে সংখ্যালঘু সমাজের একটা বিশাল সমর্থন আছে। সেই জায়গাতে কোনো রেয়াত নয়, কোনো কিছু করলে কড়া অ্যাকশন নেব। অর্থাৎ ২০২৪-এর লোকসভা নির্বাচনের পরে কোথাও গিয়ে তো একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। ২৪০ আসনে থেমে গেছে বিজেপি। এবং চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারের উপর ভরসা করে সরকার চালাতে হচ্ছে। যে কোনো মুহূর্তে তারা পাল্টি খেতে পারেন, সরকারটা ৫ বছর চলবে কিনা। বিরোধীরা অনেক কথা বলছেন, ৯৯ আসন পেয়ে কংগ্রেস মোটামুটি ক্ষমতায় আসার উল্লাস প্রকাশ করছে। ফলে অনেক কিছু একটা কঠিন জায়গা ছিল। এবং সব থেকে বড় কথা, এরপরে যে বিধানসভা নির্বাচনগুলো আছে, সেখানেও যদি বিজেপির হার হতো, এই হাওয়াটা উঠে যেত যে নরেন্দ্র মোদী জামানা শেষ, বিজেপি শেষ এবং সত্যি ৫টা বছর চালানো মুশকিল হতো।
কিন্তু তারপর একের পর এক নির্বাচন এসছে। বিজেপিও বুঝেছে যে 2024-এর যে লোকসভা নির্বাচন সেখানে কোথায় ভুল হয়েছে। সংঘ ময়দানে নেমেছে, ফলে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি সব জায়গাতেই দুর্দান্ত জয় এসছে। এবং এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, আগামী দিনে খুব তাড়াতাড়ি কোনো বড় ইলেকশন নেই। ওই মহারাষ্ট্রে যেটা মুম্বাইয়ের কর্পোরেশনের ইলেকশন আছে সেইটা একটা ইলেকশন আছে, আর তারপর সেই বিহারের ইলেকশন। মানে এমন কিছু ইম্প্যাক্টফুল নয়। তারপরে আবার 5টা রাজ্যের আছে, যার মধ্যে বাংলাতেও নির্বাচন আছে। ফলে এই যে নেক্সট 6 মাস, মানে বিহার ইলেকশন আসার আগে, ধরুন নভেম্বরে যদি ইলেকশন হয়, অক্টোবর নাগাদ ঘোষণা হবে, সেটা কি সেপ্টেম্বরে ঘোষণা হবে। তো এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস অব্দি পুরো কিন্তু একটা ফাঁকা ময়দান। সেখানে অমিত শাহ অনেক কড়া কড়া সিদ্ধান্ত নিতে পারেন, এবং তার মধ্যে বাংলা নিয়েও সিদ্ধান্ত থাকতে পারে। এবং তারপর বিহারের ইলেকশন মিটে গেলে আবার বাংলা বা তামিলনাড়ু, আসাম, কেরালা এই ইলেকশনটা আবার হবে মে মাসে, এপ্রিল মে মাসে। মানে সেখানেও কিন্তু একটা 3-4 মাসের গ্যাপ পাওয়া যাবে, সেখানেও কিন্তু কড়া অ্যাকশন হতে পারে। বারবার বলা হচ্ছে কড়া অ্যাকশন হতে পারে, কিন্তু সত্যি কি কড়া অ্যাকশন হবে? গতকাল একটা খবর হঠাৎ করে খুব ভাইরাল হয়ে গেছে, এবং সেই জায়গা থেকেই এই জল্পনাটা উঠতে শুরু করেছে যে কোথাও কি একটা পাল্টা গেম খেলার চেষ্টা করা হচ্ছে। কোথাও একটা বার্তা দেওয়া হচ্ছে যে দেখো বাবা, আমরা একটা মিলিজুলি ব্যাপারে থাকি, তুমিও চুরি করো আমিও চুরি করি, কিন্তু কেউ কাউকে কিছু ডিস্টার্ব করবো না। এই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই খবরটা নিশ্চিতভাবে গতকাল থেকে আপনাদের চোখে পড়েছে, কারণ না, খুবই ভাইরাল হয়েছে খবরটা। যেখানে বলা হচ্ছে যে হঠাৎ করে সিবিআই এর নথি সেটা মিডিয়াতে চলে এসছে, এবং সেই নথি অনুযায়ী দেখা যাচ্ছে যে একাধিক লোক তারা কিন্তু এই যে নিয়োগ দুর্নীতি রয়েছে, বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি, সেখানে তারা সুপারিশ করেছিল। এবং সিবিআই সেই জায়গা থেকে সেই সেই নথি, সেই তথ্য পেয়ে গেছে। এবং সেখানে যেরকম হেডলাইনই দেখতে পাচ্ছেন, শওকত মোল্লা তৃণমূলের বিধায়ক, মমতাবালা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তাদের নাম রয়েছে। তার পাশাপাশি ভারতী ঘোষ, তিনি বিজেপির নেত্রী এবং বিজেপির টিকিটে লোকসভা এবং বিধানসভাতে লড়েছিলেন, সেই ভারতী ঘোষের নাম আছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ একদম প্রথম নাম যেটা করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দিব্যেন্দু অধিকারী। কে দিব্যেন্দু অধিকারী? না, শুভেন্দু অধিকারীর পরিবারের সদস্য, শুভেন্দু অধিকারীর ভাই। তার কথাটা এখানে তুলে দেওয়া হয়েছে। আর এই জায়গাটাতেই দুয়ে দুয়ে চার করছেন অনেকে। বলা হচ্ছে যে দেখুন, এই যে 26,000 চাকরি বাতিল মামলা, সেই 26,000 চাকরি বাতিল মামলা কলকাতা হাইকোর্ট কিন্তু বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেখানে আলটিমেটলি কিছু পজিটিভ রাজ্য সরকার বার করতে পারেনি। তার কারণ হচ্ছে, একটা খবর আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে যে নতুন করে এসএসসিও আবার সুপ্রিম কোর্টে কিছু তথ্য জমা দিতে চেয়েছে, আর রাজ্য সরকার একটা আবেদন জমা দিতে চেয়েছে। কি আবেদন জমা দিতে চেয়েছে? না, এই 26,000 চাকরি বাতিল হয়ে গেলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। এবার এই যে আবেদনটা, এই আবেদনটাতেই তো বলে দেওয়া হচ্ছে যে এখানে চূড়ান্ত রকমের দুর্নীতি হয়েছে, অন্যায় হয়েছে। অর্থাৎ সোজা কথায় আমি দোষটা স্বীকার করে নিচ্ছি যে হ্যাঁ, আমি তো অন্যায় করেছি, কিন্তু অন্যায় করে আমি এদেরকে রেখে দিয়েছি, এখন এদেরকে সরিয়ে দিলে আরো বড় গন্ডগোল হয়ে যাবে, এখানে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে যাবে। কিন্তু যদি আমার হাতে সত্যিকারের যুক্তি থাকতো যে ভাই আমি কোনো অন্যায় করিনি, এখানে কোনো রকম কোনো অন্যায় নেই, তাহলে তাহলে কিন্তু আমাকে এই আবেদনটা করতে হলো না। অর্থাৎ এই 26,000 চাকরি বাতিল মামলায় রায় যে বিপক্ষে যাচ্ছে, এটা সরকার বুঝে যাচ্ছে। সেই জন্য কোথাও গিয়ে একটা অ্যাডজাস্টমেন্টের চেষ্টা করছে, একটা সেন্টিমেন্টে সুরসুরি দেওয়ার খেলা করার চেষ্টা করছে। কিন্তু তাতেও চিড়ে ভেজার খুব একটা সম্ভাবনা নেই। আর সেই জায়গা থেকেই এই খবরটা সামনে নিয়ে আসা হচ্ছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, যিনি এই রাজ্যে তৃণমূল তথা রাজ্য সরকার তথা শাসক দল তাদের দুর্নীতি নিয়ে একদম কোণঠাসা করে রেখে দিয়েছেন। এবং প্রত্যেকদিন মানুষ যে ক্ষোভে ফুঁসছেন আর বলছেন কবে এই সরকারটা বিদায় নেবে, তার অন্যতম প্রধান কারণ হচ্ছেন শুভেন্দু অধিকারী। সেইখানেই একটা বার্তা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছে, তার পরিবারে তার সদস্যই তো রয়েছে যিনিও সুপারিশ করেছিলেন, যিনিও এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং সিবিআই সেই নথি বার করেছে। এবার প্রশ্ন অনেকগুলো উঠছে। এক, দোষ যদি কেউ করে থাকে, সে শুভেন্দু অধিকারীর পরিবারের সদস্য হোক, শুভেন্দু অধিকারী নিজে হোক, স্বয়ং ঈশ্বর হোক, দোষ তো দোষী। যদি সেটা হয়, তাহলে তাদের শাস্তির ব্যবস্থা হবে। সেটা বেছে বেছে এই কজনকেই করে নেওয়া হচ্ছে কেন? বেছে বেছে এই কারণেই করে নেওয়া হচ্ছে, কেননা এটা যদি সরাসরি শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করা হতো, লোকে বুঝে যেত এটা কি কারণে করা হচ্ছে। এই গল্পটা ঠিক খাওয়ানো যেত না। সেই জন্য প্রথমেই তৃণমূলেরও লোক আছে, বিজেপিরও লোক আছে, এই গল্পটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাতে দুটো জিনিস হবে, যে দেখো দুপক্ষই আছে, তোমাদের লোককেও কিন্তু জেলে যেতে হতে পারে, তোমরা এই ব্যাপারটা নিয়ে আর বেশি নাড়াচাড়া করো না। প্লাস আবার একটা ওই যেটা বি টিম আর সি টিম আছে, বাম কংগ্রেস, তাদের হাতে অস্ত্র তুলে দিয়া, দেখো এরা তো বিজেপিও যা করে তৃণমূলও তাই করে।
এরা তো একে অপরের সঙ্গে সেটিং এ আছে, এই তথ্যটা নতুন করে খাওয়ানো। 2 নম্বর, শুধুমাত্র শুভেন্দু অধিকারীর পরিবারকে অ্যাটাক করলে মানুষ বুঝে যেত, সেই জন্য আরেকজন বিজেপিকেও জড়িয়ে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে আরেকটা তালিকাও দেওয়া হয়েছে। সেই তালিকাটা হচ্ছে এরকম, এই তালিকাটাও নিশ্চয়ই দেখেছেন। সেখানে দেখুন প্রথম নাম যেটা রয়েছে দিব্যেন্দু অধিকারী। কেন প্রথম নাম দিব্যেন্দু অধিকারী? যদি আমি ধরে নিই যে এখানে কোন রকম কোনো অ্যালফাবেটিক্যাল অর্ডারে হয়েছে, সেই অনুযায়ী কি দটা সবার আগে আসছে বলে দিব্যেন্দু অধিকারীর নাম এসছে, নাকি সব থেকে বেশি সুপারিশ করেছে? যদি সব থেকে বেশি সুপারিশের তালিকা দেখেন, ওই দেখুন তারপরে মমতা বালা ঠাকুর 20 জন, তার নিচে শ্যামল সাঁতরার নাম আছে 22 জন, তাহলে তাদের নামগুলো তো আগে আসবে। 11 জন দিয়েছেন দিব্যেন্দু অধিকারী, আমি ধরে নিচ্ছি এটা অভিযোগ সত্যি, যদি ধরেও নি তাহলে দিব্যেন্দু অধিকারীর নামটা প্রথমে দেওয়া হচ্ছে কেন? মানে আমি যেটা বারবার বলছি, দেখুন হেডলাইনেও প্রথম নাম দিব্যেন্দু, এই তালিকাতেও প্রথম নাম দিব্যেন্দু অধিকারী। কোথাও একটা অধিকারী পরিবারকে গিয়ে বিঁধে ফেলার চেষ্টা করা হচ্ছে, মানুষের সেন্টিমেন্টটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং 2 নম্বর যে কথাটা খুব ইম্পর্টেন্ট, এই যে এদের নামগুলো এসেছে, দিব্যেন্দু অধিকারী যখন বিজেপিতে যোগদান করেছেন বা ভারতী ঘোষ যখন বিজেপিতে যোগদান করেছেন, তখন কিন্তু এই নামগুলো তখন তারা দিয়েছেন, সুপারিশ করেছেন বলে আসেনি। এই নামগুলো কখন হয়েছে? যখন তৃণমূল জামানা চলছে এবং এরা তৃণমূলের সঙ্গে যুক্ত বা তৃণমূল প্রশাসনের হয়ে কাজ করছেন, তখনকার ঘটনা। ঠিক আছে, তাহলে এটা যে বিজেপির দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, এই জায়গাটা প্রুভ হচ্ছে না। 3 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে দিব্যেন্দু অধিকারীকে আমি এখানে করতে চাইছি, ভারতী ঘোষকে করতে চাইছি, এবং তার সঙ্গে যে নামগুলো দেখা যাচ্ছে সব তৃণমূলের নাম। তো তৃণমূল তো বুক বাজিয়ে, ওই ওদের সেনাপতি নাকি একজন আছে না, বুক বাজিয়ে বলে যে আমাদের নীতি হচ্ছে জিরো টলারেন্স উইথ করাপশন। তো এখন দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ বিজেপিতে চলে গেছে, তারা বিজেপি আমি ধরে নিলাম একটা করাপ্টেড পার্টি বা কিছু, তারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি নেবে না, যখন সিবিআই এটাকে চার্জশিটে নিয়ে আসবে, আদালত ব্যবস্থা করবে, যদি ব্যবস্থা হয় তখন কিছু হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস তো একদম ধোয়া তুলসী পাতা না, তারা তো কোনো রকম কোনো অন্যায় করে না, জিরো টলারেন্স উইথ করাপশন। কিন্তু এই দুটো নাম যদি বাদ দিই, দিবেন্দু অধিকারী আর ভারতী ঘোষ, তাহলে বাকি যে নামগুলো রয়েছে মমতা বালা ঠাকুর, শওকত মোল্লা, বীণা মণ্ডল, নির্মল ঘোষ, শ্যামল সাঁতরা, রমেন্দ্রনাথ বিশ্বাস, গুলশন মল্লিক, এরা সকলেই তৃণমূলের জনপ্রতিনিধি, এমএলএ এমপি প্রত্যেকে। তাহলে এরা কেন, তৃণমূল কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? জিরো টলারেন্স উইথ করাপশন তো দেখো আমার দলে আছে, এদের নাম এরকম মিডিয়াতে চলে এসছে, আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিই না, এই প্রত্যেককে আমরা শাস্তি দিচ্ছি এবং প্রত্যেককে জেলে পাঠাচ্ছি। করছে না কেন তৃণমূল কংগ্রেস? করার হিম্মত কেন নেই? মানে পুরো জিনিসটাই যে একটা গল্প তৈরি করা হচ্ছে, এই জায়গা থেকেই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। 2 নম্বর, এই এই যে দুর্নীতি হয়েছে, এগুলো বলছে 2022 2000, মানে 2015-16 পর থেকে নাকি এই দুর্নীতিগুলো হয়েছে। তাহলে এই এতগুলো জনপ্রতিনিধি দুর্নীতি করে যাচ্ছে, যদি আমি ধরে নিই দুর্নীতি হয়েছে, আর তৃণমূলের প্রশাসন বা রাজ্য সরকারের প্রশাসনের কাছে কোনো খবর নেই, মমতা ব্যানার্জির কাছে কোনো খবর নেই, তাহলে যে প্রশাসনটা চালাচ্ছেন সেটা তো অপদার্থ, ব্যর্থ, সেটাও প্রমাণিত হয়ে যাচ্ছে। তারপরে কেন তাদেরকে টিকিটের ব্যবস্থা করা হয়েছে? আর 4 নম্বর যেটা সব থেকে বড় কোশ্চেন, যে এটা নাকি সিবিআই বার করেছে, অথচ এরা তো সব একদম তৃণমূলের প্রথম সারির নেতা নেত্রী। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘুরঘুর করে দুর্নীতি করে যাচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতে পারছেন না, নাকি সবটা জানেন এবং তিনিই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন, যা বাবা যা খুশি দুর্নীতি করো, তৃণমূল করছো, সমস্ত কিছু করতে পারো, টাকা লোটো, টাকা তুলে ফুলে নিয়ে তারপর করে নাও, সবই তো তৃণমূলের এগেনস্টেই যাচ্ছে। আসলে এই তালিকা দেয়া হচ্ছে, যেটা আমি আমানতুল্লাহ খানকে দিয়ে শুরু করলাম, যে অমিত শাহজি কিন্তু কড়া অ্যাকশনের মুডে আছেন। মণিপুর তার এক্সাম্পল, আমানতুল্লাহ খান তার এক্সাম্পল, এবং সেই জায়গা থেকে বাংলাতেও কিন্তু দুর্নীতি নিয়ে এবার বড় পদক্ষেপ হবে, এবং বড় পদক্ষেপ মানে ইডি সিবিআই ঝাঁপাবে, তার পাশাপাশি আদালতে প্রমাণ দেবে, এবং আদালতে প্রমাণ দিলে 26,000 চাকরি বাতিলের মতো কড়া সিদ্ধান্ত হবে। আর 26,000 চাকরি বাতিল যদি হয়, এই তৃণমূলের দুর্নীতির জন্য বাতিল হবে, ফলে যোগ্য যারা, তারা কিন্তু নবান্ন ঘেরাও করতে পারে, তারা কিন্তু কালীঘাটের দিকে আসতে পারে, ফলে টেনশন খুব বাড়ছে, এবং যে অস্থিরতাটা রাজ্যে তৈরি হবে, পুরোপুরি রাজনৈতিক ডামাডোল লেগে যাবে। 2026-এর স্বপ্ন ভুলে যেতে হবে, যতই বিরোধীরা অগোচর থাকুক, যতই বিজেপি এখনো তৈরি না থাকুক সাংগঠনিক ভাবে, জনগণই কিন্তু হারিয়ে দিতে পারে। আর সেই জন্য কি মিডিয়াকে দিয়ে এই ধরনের স্টোরি তৈরি করানো হচ্ছে, খাওয়ানো হচ্ছে,
আর গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে যে শুভেন্দু অধিকারীর উপর তোমরা এত ভরসা করতে চাইছো বিরোধী মানুষ, সেই শুভেন্দু অধিকারীর পরিবার যুক্ত আছে। পুরোটাই যে একটা কনস্পিরেসি, এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। কি বলবেন? তৃণমূল কংগ্রেসের এটা কি ছক, নাকি সত্যিই দুর্নীতি হয়েছে? আর দুর্নীতি হলেও তৃণমূল কেন সেটাকে এখনো বার করতে পারেনি, সেই উত্তর কে দেবে? সেই দায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন পদত্যাগ করবেন না? মুখ্যমন্ত্রী চেয়ারে বসার আর 1 সেকেন্ডেরও কোনো নৈতিক অধিকার আছে তার? প্রশ্ন তো উঠে যাচ্ছে। যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।